এই ছেলে প্রত্যেক দিনে স্যার ম্যাডামদের সামনে ক্যাম্পাসে সিগারেট খাস কেন? বাবা মা ভদ্রতা শেখায়নি? ক্যাম্পাসে বসে সিগারেট খাইছিলাম, তখনই একটা মেয়ে এসে বলল। চুপচাপ হয়ে সিগারেট খাইতে লাগলাম। কি হলো, তোকে আমি কিছু বললাম? এভাবে হবে না, তোর আব্বুর নাম্বার দে। ফোন নাম্বার বন্ধ। আম্মুর নাম্বার দে। 0194206। মেয়েটি ফোন দিল। আমার পকেটের ফোনটা বেজে উঠল। ফোনটা বাইর করে কেটে দিলাম। নিজের নাম্বার দিলি কেন? ফাজলামি করছিস? এটাই আম্মুর নাম্বার। আব্বু আম্মু মারা যাওয়ার পর এটা আমার কাছে। মেয়েটা চুপ হয়ে গেল। কিছুক্ষণ দুজনের মধ্যে নীরবতা চলল। নাম কি? শুধু সুমন, আর কিছুই নেই? আছে, কিন্তু যাদের দেয়া ছিল তারা না থাকায় ব্যবহার করার প্রয়োজন মনে করি না। বাসায় কে কে আছে? কেউ নেই। মানে? একা থাকি, কেউ নেই আমার। থাকিস কোথায়? কলেজের পিছনে একটা বাসায় থাকি। লেখাপড়া কেমন করে চলে? ফ্রিল্যান্সিং করি, ওটাতেই চলে যায়। কোন ইয়ারে পড়িস? সেকেন্ড ইয়ারে। মেয়েটা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। আপনার সব জানা হয়ে গেলে এখন আসি। আমার পরিচয় জানতে চাইবি না? প্রয়োজন মনে করি না। কিন্তু আমার প্রয়োজন আছে। আমি নিশা, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। আচ্ছা, এখন আসি। আচ্ছা যা। ওখান থেকে চলে আসলাম। মেয়েটাকে আমি চিনি, এমনকি কলেজের সবাই চেনে। কলেজের ক্রাশদের মধ্যে নিশা আপু একজন। যেমন সুন্দর দেখতে, তেমন রাগ। কলেজের কত ছেলে তার হাতে থাপ্পড় খেয়ে হাসপাতালে গেছে তার হিসাব নেই। নিশা আপুর ভাই পুলিশ কমিশনার, তাই সবাই তাকে ভয় করে চলে। কলেজে যেদিন প্রথম তাকে দেখেছিলাম কেমন যেন ভালো লেগেছিল, কিন্তু সেটাকে আমি পাত্তা দেইনি, কারণ এসব মায়া জড়ানো আমার পক্ষে সম্ভব না। এসব ভাবতে ভাবতে বাসায় আসলাম। ফ্রেশ হয়ে রান্না করলাম, তারপর খেয়ে ঘুমিয়ে পড়লাম। কারণ খুব কম রাতেই আমি ঘুমাই, কাজের জন্য জেগে থাকা লাগে। সন্ধ্যায় ঘুম থেকে উঠে বাইরে গেলাম, এক প্যাকেট সিগারেট কিনে নিয়ে আসলাম। সারা রাত জেগে কাটানোর জন্য বক্সে গান আর এই এটাই আমার সাথী। এরপর 2 দিন কলেজে গেলাম না। এমনিতেই আমি অতটা কলেজে যাই না। যেদিন বাসায় বোরিং লাগে সেদিন কলেজে যাই। আমার তেমন কোনো ফ্রেন্ড নেই, একা থাকতে ভালো লাগে। অনেকে আমাকে নিজের বন্ধু ভাবলেও আমি ভাবি না, কারণ আমার সব সময় মনে হয় আমি আমার নিজেরই না, অন্য কারো কেমনে করে হব। 1 সপ্তাহ পর রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ কারো ডাক শুনতে পেলাম। পিছনে তাকিয়ে দেখি নিশা আপু। ওই শুন, জি বলেন। কলেজে আসিসনি কেন? ভালো লাগে না কলেজে, আর কিসের জন্যই বা যাব। কেন, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে যাবি? আমার একা থাকাটাই পছন্দ, তাই বন্ধু বান্ধব পাতাই না। খুব অদ্ভুত কথা বলিস তো দেখছি। আমি এমনি। কাল কলেজে আসবি? দেখি। দেখি না আসবি কি না। আর তোর নাম্বার আছে, না আসলে ফোন দিয়ে আনবো, দরকার হলে বাসা থেকে টেনে আনবো। আচ্ছা যাব, কিন্তু কেন যাব সেটা বলেন। এমনিতেই আসবি? আমি কারণ ছাড়া কারো কথা মানতে পারবো না, ওটা আমার অভ্যাস না। আপনি যদি কোনো কারণে ডাকেন তাহলে আমি যাব, কিন্তু অহেতুক বিনা কারণে ডাকলে আমি যেতে পারবো না। আসবি না মানে তোকে আসতেই হবে। আচ্ছা আমি যাব। এই তো ভালো ছেলের মতো কথা। আচ্ছা আমি এখন আসি। কই যাবি? আমি নামিয়ে দিচ্ছি, আয়। ধন্যবাদ বলার জন্য, কিন্তু আমি হেঁটেই চলে যেতে পারবো। আচ্ছা যা ইচ্ছা কর, কিন্তু কাল যেন কলেজে তোকে দেখে। আমি যখন বলেছি নিশ্চয়ই যাব। মনে থাকে যেন। কথাটা বলেই নিসাবু চলে গেল। আমিও বাসায় চলে আসলাম। রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ আজ কোনো কাজ নেই।
এমনিতেও আমি কাল কলেজে যেতাম, বাসায় ভালো লাগছিল না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যাগটা ঘাড়ে নিয়ে বেরিয়ে পড়লাম। কলেজের সামনে একটা চায়ের দোকান, ওখানে গিয়ে চায়ের অর্ডার দিয়ে সিগারেট খেতে লাগলাম। চা খেয়ে কলেজের ভেতরে গেলাম, একটা ক্লাস করে বের হয়ে আসলাম। বাইরে আসতেই নিশা আপু সামনে এসে দাঁড়ালো। আপনি? আয়। নিশা আপুর পিছন পিছন যেতে লাগলাম। কি জানি আবার নিজের ভাইকে ডাক দিল নাকি, যদি আবার জেলে দিয়ে দেয় কলেজের আইন ভঙ্গ করার জন্য। এই যে আপু, কই যান? নিশা আপু আমার দিকে একবার তাকিয়ে আবার হাঁটতে লাগলো। তারপর মাঠের এক কোনায় গিয়ে বসলো। আমি গিয়ে পাশে দাঁড়িয়ে রইলাম। কি হলো বস? আমি একটু দূরত্ব বজায় রেখে বসলাম। এত দূরে গিয়ে বসলি কেন? কাছে এসে বস। না, ঠিক আছে। আমার ঠিক নেই, কাছে এসে বস। তারপর একটু কাছে গিয়ে বসলাম। সকালে খেয়েছিস? হুম, খেয়েছি। দেখলাম তো কলেজের সামনে দোকানে, কি খেলি? আমার সকালে খাওয়া লাগে না, ওই দুটো জিনিস দিয়েই সকাল পার হয়ে যায়। তোর বাসায় রান্না করে কে? আমি করি। তুই রান্না করতে পারিস? হুম। যাক, ভালোই হলো। কেন বলুন তো? আমি তো রান্না করতে পারি না। তাতে ভালোর কি হলো? ও তোকে বুঝতে হবে না। তারপর দুজনে কিছুক্ষণ চুপচাপ রইলাম। আচ্ছা, তুই এমন এলোমেলো থাকিস কেন? এলোমেলো থাকাটাই ভালো লাগে, কার জন্য গুছিয়ে থাকবো? তোর কথার মধ্যে কোনো রসকস নেই। সকালের মন জাগানো কথা আমি বলতে পারি না, তাই হয়তো সবাই আমার কথা ভালো লাগে না। আচ্ছা বাদ দে, চল। কোথায়? সকাল থেকে কিছু খাইনি, ক্ষুধা লাগছে। চল কিছু খেয়ে আসি। আপনি যান, আমি বাসায় যাব। আমি বাসায় নামিয়ে দিয়ে আসবো, এখন চল। না, আমার খিদে নেই। আর একটা কথা বলে তোর খবর আছে। তারপর নিশা আপু হাত ধরে টানতে টানতে ওর গাড়িতে নিয়ে গেল। গাড়ি চালিয়ে একটা বড় রেস্টুরেন্টে আসলাম। দুজনে ভিতরে গেলাম। কি খাবি বল? আমি কিছু খাবো না। মেজাজ খারাপ করবি না বলে দিলাম। আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম। নিশা আপু নিজেই খাবার অর্ডার দিল। কিছুক্ষণ পর খাবার চলে আসলো। আমি শুধু খাবার নাড়াচাড়া করতে লাগলাম, কারণ খাওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। সেটা হয়তো নিশা আপুর চোখে পড়েছে। নিশা আপু আমার দিকে রাগী লুক নিয়ে তাকালো। কি হলো, খাচ্ছিস না কেন? ইচ্ছে নেই। ইচ্ছা নেই কেন? জানি না। তারপর নিশা আপু আমার কাছে এসে আমার মুখের সামনে খাবার ধরলো। নে, খেয়ে নে। করুণা করছেন? করুণার কি দেখলি? যা করছেন সবই তো করুণা। তাহলে একদিনের চেনা জানায় আপনি আমাকে এখানে খাওয়াতে নিয়ে আসতেন না? এটা করুণা ছাড়া কি? নিশা আপু রাগ করে সব খাবারে পানি ঢেলে দিল। চল, খেতে হবে না তোকে। বিল দিয়ে আমার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসলো। বাসায় চলে যা। আমি কিছু না বলে ওখান থেকে হাঁটতে ধরলাম। কি মেয়ে বাবা, নিজেই ডাকলো আবার নিজেই তাড়িয়ে দিল। বড়লোক তো, তাই মনে হয় অন্যের জীবন নিয়ে চিন্তা করে না, শুধু নিজের মর্জিতে সবাইকে চলাতে চায়। কি জন্য যে কলেজে আসলাম, ভালো লাগছিল না, তাই আর বাসায় গেলাম না। দুইটা সিগারেট কিনে নদীর পাড়ে গিয়ে বসলাম। সিগারেট ধরিয়ে গাছের নিচে বসে নদীর পানি চলাচল দেখতে লাগলাম। একটু পর ফোনটা বেজে উঠল। আননোন নাম্বার। ফোনটা রিসিভ করলাম। ফোনটা রিসিভ করার পর ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ শুনতে পেলাম। কথা শুনে বুঝতে পারলাম নিশা আপু। কই আছিস? কে আপনি? কই আছিস সেটা বল, এসে দেখাচ্ছি আমি কে। নদীর ধারের গাছের নিচে বসে আছি। দাঁড়া, আমি আসছি, কোথাও যাবি না। প্রায় 10 মিনিট পর নিশা আপু আসলো। এখানে কি করিস? বসে আছি। কেন বলুন তো? তোর হাতে ওটা কি? কই, কিছুই তো নয়। সত্যি বল, হাতে কি? সিগারেট। আপু সিগারেটটা নিয়ে ফেলে দিল আমার হাত থেকে। আজকের পর থেকে কোনোদিনও যেন আমার সামনে সিগারেট খাওয়া না দেখি। কিছু না বলে চুপ করে রইলাম। বাসায় যাবি না? বাসায় গিয়ে কি করব? বাসায় গিয়ে নাচবি, আর কি করবি? আমার বাসায় যেতে ইচ্ছে করছে না। আপু আমার পাশে বসে পড়ল, তারপর বলল, সরি তখন তোকে রাগ দেখানোর জন্য। এসব কথা বাদ দেন তো। অভ্যাস আছে,
আমি কিছু মনে করিনি। আসলে তুই তখন কথাটা বলার পর মেজাজটা খুব খারাপ হয়ে গিয়েছিল। ভুল তো কিছু বলছিলাম না। নিশা আপু আমার দিকে তাকালো। কি বলবি এবার বল, কিন্তু ওই কথাটা যেন তোর মুখে আর কোনোদিন না শুনি, বুঝলি? হুম, বুঝলাম। আপনি বাসায় যাবেন না? যাবো, কিন্তু এটা বল, তুই আমাকে আপনি করে কেন বলিস? তাহলে কি বলবো? তুমি করে বলবি। আপনি আমার সিনিয়র। আপনাকে আপনি বলেই ডাকা আমার মনে হয় উচিত হবে। বলছি না আপনি বলবি না, কানে কথা যায় না তোর? নিশাপুর চিল্লানি শুনে বুকটা কেঁপে উঠল। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা, ডাকবো না। আজ থেকে তুমি বলেই ডাকবো। মনে থাকে যেন। অনেকক্ষণ ধরে দুজনে চুপচাপ বসে রইলাম। নদীর ধারে হালকা বাতাস বইছে। খুব সুন্দর লাগছে। জানো নিশা, আমার বাবা আমাকে ছোট থাকতে বিকেলে প্রতিদিন এখানে ঘুরতে নিয়ে আসতেন আমাকে। মন খারাপ করিস না, দেখবি তোর সাথে এখন থেকে যা হবে সব ভালো হবে। হঠাৎ করে নিশাপু আমার কাঁধে মাথা রাখলো। ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো। আমি চুপ করে রইলাম। আজ থেকে কখনো নিজেকে একা মনে করবি না, এখন থেকে সবসময় আমাকে তোর পাশে পাবি, কথা দিলাম। আমি কিছু না বলে একটা মুচকি হাসলাম। আমার মুখের দিকে নিশাপু বলল, কি হলো, হাসছিস কেন? না, এমনি। চল এখন বাসায় যাবো। চলো। নিশাপু আমাকে রাস্তার মোড়ে নামিয়ে দিয়ে চলে গেল। দোকান থেকে কিছু খাবার কিনে রাস্তায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। তারপর ল্যাপটপটা নিয়ে কাজ করতে লাগলাম। একটু পর ফোনটা বেজে উঠলো। ফোনটা ধরলাম। কি করিস এখন? এই তো, ল্যাপটপে বসে কাজ করি। খেয়েছিস কিছু? হুম, খেয়েছি। ও ভালো, আচ্ছা রাখছি, কাল কলেজে আসবি কিন্তু। ওকে, আসবো। ফোনটা রেখে দিলাম। আমি আবার কালকে কলেজে যাব। যে প্যারা নিলাম, হুদাই সেই প্যারা আবার নিতে যাব। কাজ শেষ করে আর বাইরে বের হলাম না, বাসায় কাটিয়ে দিলাম। রাতে রান্না করে খেয়ে নিজের কাজ করতে লাগলাম। সকালে ফোনটা বেজে উঠল। ফোনের নাম্বার না দেখেই কানের কাছে নিলাম। হ্যালো, কে বলছেন? কই রে তুই? বাসায় শুয়ে আছি। এখনো ঘুমাচ্ছিস? কয়টা বাজে খেয়াল আছে? কয়টা? 9টা বাজে, তাড়াতাড়ি কলেজ যাই। না, কলেজে যাব না, ভালো লাগছে না বলে ফোনটা কেটে দিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। প্রায় 20 মিনিট পর কলিং বেলের শব্দ পেলাম। আমার বাসায় তো কেউ তেমন আসে না। ঘুম ঘুম চোখে গিয়ে দরজাটা খুলে দিয়েই চমকে গেলাম, কারণ নিশা আপু দাঁড়িয়ে। আরে, তুমি এখানে? তোকে না বলেছিলাম কলেজে আসতে? ভালো লাগছিল না, তাই যেতে চাচ্ছিলাম না। তুমি আমার বাসা চিনলে কিভাবে? কাল তোকে নামিয়ে দিয়েছিলাম যেখানে, ওই রাস্তা দিয়ে আসলাম, তারপর একটা লোককে জিজ্ঞেস করাই বলে দিল। তোমার এখানে আসাটা ঠিক হয়নি। লোকে কি ভাববে? আর এখানে একা থাকি, বুঝতে তো পারছো। অত বুঝে লাভ নেই, সর ভিতরে যেতে দে। আমি কিছু বলার আগেই নিশা আপু ভিতরে ঢুকে পড়ল। তোর বাসাটা বেশ সুন্দর। আমার আব্বু এটা আমার জন্য রেখে গেছেন। ও ভালো, তাড়াতাড়ি রেডি হয়ে নে, একসাথে খাবার খাবো, খাবার নিয়ে এসেছি। আমি কিছু না বলে ফ্রেশ হতে চলে গেলাম, কারণ যত তাড়াতাড়ি সম্ভব তাকে এই বাসা থেকে বিদায় করতে হবে। আমার তো কিছু না, কিন্তু মানুষ তার নামে খারাপ কথা বলবে। পরে রেডি হয়ে এসে দেখি নিশা আপু খাবার নিয়ে বসে আছে। দুজনে বসে খেয়ে নিলাম। আপু শুধু বক বক করেই যাচ্ছে, আর আমি ভাবতেছি কখন সে এখান থেকে যাবে। তাড়াতাড়ি খাওয়া শেষ করলাম। এখন চল তো আমার সাথে। কোথায় যাব? কাজী অফিসে আজ তোকে বিয়ে করব। কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে? আমাকে বিয়ে করবি না কেন? আমি কি দেখতে খারাপ? না, সেটা না, কিন্তু তোমার সাথে আমার যায় না। তাই নাকি? কিন্তু আমি যে তোকেই বিয়ে করব। নিশাপুর কথাগুলো শুনে চোখ আকাশে। একভাবে তার দিকে তাকিয়ে আছি। আরে ভেবা জায়গা খেয়ে গেলি নাকি? আমি তো মজা করছিলাম তোর সাথে। আপুর কথা শুনে কিছুটা স্বস্তি পেলাম। কই যাবে এখন? আজ তোকে গুছিয়ে আনবো। মানে বুঝলাম না। মানে তোর এই চুলের ডালা কাটতে হবে, খারাপ লাগছে দেখতে তোকে। লাগবে না, আমি এরকমই ঠিক আছি।
আর একবার লাগবে না বলে থাপ্পড় মেরে গা লাল করে দিব। আপুর কথা শুনে চুপ হয়ে গেলাম। তারপর দুজনে বেরিয়ে পড়লাম। নিশা আপু গাড়ি চালাচ্ছে আর আমি চুপচাপ বসে আছি। কি হলো, চুপচাপ বসে আছিস যে? কিছু তো বল। কি বলবো? নিশা আপু সেলুনে নিয়ে গিয়ে আমার চুলের স্টাইল করে দিল। তারপর দুজনে শপিং মলে গেলাম। এখানে কেন আসছো? শপিং করব। ও আচ্ছা, কি কিনবে? আবার আপনি বলিস? সরি, আসলে আমার আপনি বলাটাই বেশি ভালো লাগে। আর একবার বলে দেখিস দাঁত ভেঙে দেব। আচ্ছা বাদ দাও তো, কি কিনবা তাড়াতাড়ি কিনো। আমি নিজের জন্য কিনবো, কে বললো তোর জন্য কিনবো? আমার জামা কাপড়ও কিনবে কেন? এমনি আমার ইচ্ছা হয়েছে তাই। কিন্তু আমার কিছু লাগবে না। বেশি কথা বলবি না। তারপর নিশা আপু নিজে পছন্দ করে শার্ট প্যান্ট কিনলো। আমি গিয়ে বিল দিয়ে দিলাম। নিশা আপু বিল দিতে গিয়ে ঘুরে আসলো। তোকে বিল দিতে কে বলেছে? আমার জিনিস, তাই আমি বিল দিলাম। কেন, আমি কি বলেছি তোকে টাকা দিতে? না না, এমনি দিলাম। আর একদিন যদি পাকনামি করিস তাহলে বুঝতে পারবি, চল এখন। নিশা আপু আর কোনো কথা বললো না। রেস্টুরেন্টে গিয়েও আপু কোনো কথা বলছে না। মুখে রাগের ছাপ দেখা যাচ্ছে। নিশা আপু ধীরে ধীরে আমার জীবনটাকে নিয়ন্ত্রণ করছে। প্রথমের দিকে খারাপ লাগলেও তার শাসনগুলো এখন খুব ভালো লাগে। পুরনো কিছু স্মৃতি জেগে উঠেছে। এখনো রাগ করে আছো? কি হলো? সরি, আমি বুঝতে পারিনি সত্যি। হয়েছে, আর সরি বলতে হবে না। তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে আসলাম। এবার বিল দিতে গেলাম না। ফ্রিতে বকা খাওয়ার শখ নেই আমার। নিশা আপু আমাকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেল। বিকেলে আর বাসা থেকে বের হলাম না, কাজ ছিল। তাই রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে ফোনের রিংটোনে ঘুম ভেঙে গেল। ফোনটা হাতে নিয়ে দেখি আপু ফোন দিয়েছে। হ্যালো আপু, বলো। কই তুই? কেন, বাসায়। তাড়াতাড়ি ক্যাম্পাসে আয়। ফ্রেশ হয়ে কলেজে গেলাম। কলেজে ঢুকতেই অনেকে হাঁ হয়ে তাকিয়ে আছে। নিজেকেই কেমন যেন লাগছে, কারণ নিজের স্টাইল চেঞ্জ করেছি। অগোছালো ছেলেটা আজ ফিটফাট করে কলেজে এসেছে, তাই হয়তো সবাই তাকিয়ে আছে। আমি নিশা আপুকে খুঁজতে লাগলাম। একটু পর আপুকে দেখলাম 3-4টা মেয়ের সাথে একাডেমিক ভবনের দিকে যাচ্ছে। আমি ডাক দিলাম, নিশা আপু। আমার ডাক শুনে পিছন ফিরে তাকালো। আমি ওদের কাছে গেলাম। কই যাও? ছেলেটা কে রে? দেখতে তো খুব কিউট। নিশা আপু তখন তার বান্ধবীর দিকে রাগি লুকে তাকালো। তোরা যা, আমি পরে তোদের সাথে কথা বলছি। নিশা আপু তার বান্ধবীদের উদ্দেশ্য করে বলল। নিশা আপুর বান্ধবীরা আপুর চেহারা দেখে বুঝতে পারছে হাব ভাব, তাই কিছু না বলে চলে গেল। এই ছেলে, তোমাকে দেখতে না খুব কিউট লাগছে। যেতে যেতে নিশা আপুর এক বান্ধবী বলল। নিশা আপু চত্বরে গিয়ে বসে পড়ল। আমি দুইজন বসার মতো দূরত্ব রেখে বসলাম। দুজনে চুপচাপ বসে আছি। এত রাগ কিসের কে জানে। আমি তো আজ আপনি করেও বলিনি, কিন্তু নিশা আপুকে রাগী লোকে অনেক কিউট লাগে। আমি কিছুদিনে লক্ষ্য করেছি, নিশা আপু রাখলে গাল দুটো লাল হয়ে যায়। আপু আজ এত রেগে কেন? কি হলো বলছো না যে? আমি তো আজ আপনি করেও বলিনি, তাহলে রাগ করে আছো যে? তোর কি কেউ আসবে? আমার আবার কে আসবে? তাহলে মধ্যে যে এত বড় জায়গা ফাঁকা রেখে বসে আছিস কেন? আরে পাশে বসলে সবাই নেগেটিভ মাইন্ডে করবে। কেউ ভাববে যে তুমি আমার আপু লাগো। নিশা আপু আমার কলার ধরে নিজের পাশে টেনে বসালো। আমি তোর কি লাগি ভালো করে বল। তুমি আমার সিনিয়র, সেই হিসাবে আপুই তো হওয়ার কথা। আর একদিন যদি এই আবাল মার্কা কথা বলিস তাহলে তোর খবর করে দিব, বলদ কোথাকার। তখনই নিশা আপুর বান্ধবী কোথা থেকে এসে যেন পাশে বসলো। তখন নিশা আপু যা করলো, নিশা আপু রেগে আগুন হয়ে গেল। আমার হাত ধরে নিজে পাশে বসালো। আয়সা তুই এখানে? কেন, আসা যাবে না নাকি? আমি কি সেটা বলছি নাকি? আসলে একা একা ভালো লাগছে না, তাই তোদের সাথে গল্প করতে চলে এলাম। ও খুব ভালো করেছিস। ছেলেটা কে রে? তারা পরিচয় করে দিই, সুমনে হচ্ছে তোমার বড় আপু আয়েশা। আজ থেকে ওকে বড় বোনের মতো সম্মান দিবি, ঠিক আছে? আর আয়েশা, এ হচ্ছে সুমন, আজ থেকে ওকে নিজের ভাইয়ের মতো দেখবি।
কি বলছিস এসব? ঠিকই তো বললাম। আমি শুধু ওদের কথা শুনছি। তারপর আয়েশা নিসাপুকে সাইডে নিয়ে গেল। দুজনে কি যে কথা বলছে, কিন্তু দূর থেকে যা বুঝলাম ঝগড়া করতেছে। এক পর্যায়ে নিসাপু কি যেন বলল, আর আয়েশা আপু ওখান থেকে চলে গেল। আপু তখন আমার কাছে আসলো। এতক্ষণ লাগে আসতে? কি কথা বলল? চুপচাপ পাশে বসে বলল, কি হলো, কিছু বলছো না যে? শোন, কাল থেকে তুই কলেজে আসবি না। আসবো না কেন? তাহলে আয়শা তোর সাথে কথা বলতে পারবে না। কিন্তু কথা বললে কি সমস্যা? সমস্যা আছে, ওর কথা বলার দরকার নেই। আমি কথা না বললেই তো হলো, তাতে কলেজে না আসার কি হলো? সেটাও কথা, তুইও আয়শার সাথে বলবি না, এমনকি কোনো মেয়ের সাথে কথা বলবি না, ঠিক আছে? আর যদি দেখি তাহলে তোর একদিন কি আমার একদিন। কি বলবো ভেবে পাচ্ছি না। নিসাপুর এমন আচরণ আমায় বেশ অবাক করেছে। কি হলো, কি কথা বল, মনে থাকবে তো? হুম, থাকবে। এই তো ভালো ছেলে, এখন ক্লাসে যা। নিসাপু নিজের ক্লাসে গেল, আমি আমার ক্লাসে চলে গেলাম। এভাবে বেশ কয়েকদিন পার হয়ে গেল। নিসাপু আমার জীবনটাকে নিজের মতো চালাতে শুরু করলো, যেমন কোনো আপনজন করে। এসব করার অধিকার আমি নিসাপুকে অনেক আগেই নিজের মন থেকে দিয়ে দিয়েছি। কারণ আমি মনে মনে নিসাপুকে অনেকটা ভালোবেসে ফেলেছি। নিজের এই মনটাকে অনেকবার বোঝাতে চেষ্টা করেছি তার সাথে আমার চাই না, কিন্তু মনটা মানেনি, ছুটে গেছে তার কাছে। আমি জানি আমি যেদিন নিসাপুকে আমার ভালোবাসার কথা বলবো, সেদিন হয়তো সব শেষ হয়ে যাবে, আর আমি সেটা চাই না। তাই আমি তাকে নীরবে ভালোবেসে যাব, কখনো তার কাছে নিজের ভালোবাসার দাবি নিয়ে যাব না। হয়তো শেষে আমার ভালোবাসাটা এক কোণে পড়ে রয়ে যাবে। কথাগুলো ভাবতে ভাবতে মনটা খারাপ হয়ে গেল। কি রে, মন খারাপ করে এভাবে বসে আছিস কেন? কই না তো। মিথ্যা বলবি না। তেমন কিছু না আপু। আচ্ছা বাদ দে, আয় তোর সাথে একজনকে পরিচয় করে দিই। আমি নিসাপুর সাথে গেলাম। নিসাপু কাকে যেন ফোন দিয়ে ডাকলো। একটু পর একটা ছেলে বাইক নিয়ে আসলো। সুমন, এ হলো রনি, আমার কাজিন, আর রনি এ হলো সুমন। হাই, কেমন আছেন? হ্যালো, তুমি তাহলে সুমন? হুম। আপনি আমাকে চিনেন? না, কিন্তু নিশার মুখে তোমার কথা অনেক শুনেছি। এই বয়সে তুমি একাই চলাফেরা করো, এটা অনেক ভালো ব্যাপার, সবাই পারে না। আমার আব্বু একটা কথা বলতেন, পাশে যখন কেউ থাকবে না তখন নিজে উঠে দাঁড়াতে হয়। উঠে দাঁড়ানোর সময় কাউকে পাশে পাবি না, তাই নিজে নিজে চলতে শিখতে হবে। আর আমি একাই চলতে শিখে গেছি। সামনের দিনগুলোতেও একাই হয়তো থাকতে হবে। সামনের দিনগুলোতেও একাই হয়তো থাকতে শিখে যাব। কথাটা বলার পর নিসাপু আমার দিকে তাকালো। তারপর তিনজনে বসে অনেক কথা বললাম। নিসাপু রনির বাইকে করে বাসায় চলে গেল, আর আমি আমার বাসায় চলে আসলাম। রনি নাকি এখন থেকে আমার কলেজেই পড়বে। পরদিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজের দিকে বেরিয়ে পড়লাম। কলেজে ঢোকার আগে চায়ের দোকানে গেলাম, এক কাপ চা অর্ডার দিলাম। চা আস্তে আস্তে একটা সিগারেট কিনে ধরলাম। এর মধ্যে নিসাপুর ফোন। হ্যালো। কই তুই? এই তো যাচ্ছি। তাড়াতাড়ি আয়। চা আর সিগারেট খেয়ে কলেজে গেলাম। নিসাপু মাঠের কোণে বসে আছে। আমি নিসাপুর থেকে একটু দূরে গিয়ে বসলাম। নিসাপু আমার কাছে চেপে আসলো। আমি চুপচাপ আছি। তোকে কতবার বলছি সিগারেট খাস না। তুমি হয়তো একদিন চলে যাবে, কিন্তু এটাই হয়তো আমার পাশে থেকে যাবে। আমার কথাটা শুনতে পেয়ে কিছুক্ষণ চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল। তুই কি কিছুই বুঝিস না? কেন? কি আবার? বুঝলাম না। কিছু না। নিসাপু মন খারাপ করে বসে রইল। আমি চুপচাপ তার মায়াবী মুখটা দেখতে লাগলাম। তারপর আপু উঠে কিছু না বলে চলে যেতে লাগলো। আমি পিছন থেকে ডাক দিলাম, কিন্তু শুনলো না। নিজের গাড়িতে গিয়ে বসলো। আমি গাড়ির সাইডে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পরে গাড়ির গ্লাস খুললো। চোখ দুটো লাল হয়ে আছে। ওঠ, বাসায় নামিয়ে দিই। আমি উঠে বসলাম। নিশা আপু আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। অন্যদিন আসার সময় হাজারটা কথা বলবে, কিন্তু আজ একটা কথাও বললো না। এরপর কাজের চাপে এক সপ্তাহ কলেজে যাওয়া হলো না। এক সপ্তাহ পর কলেজে গিয়ে দেখলাম নিসাপু আর রনি বসে আছে। দুজনে বসে আছে আর হেসে হেসে কথা বলছে।
আজ নিশা আপু কলেজে আসলো, তবু একবার ফোন দিল না। খুব অবাক হলাম। এই কয়েকদিন অনেকবার দেখা করতে বলেছে, কিন্তু এই এক সপ্তাহ প্রায় সারাদিন ল্যাপটপ নিয়ে বসে থাকতে হয়েছে। অনেক বড় একটা ক্লায়েন্ট পাওয়ার কাজ অনেক বেশ ছিল। আমি ভাবলাম হয়তো ভাবছে আমি কলেজে আসবো না, তবুও একটা ফোন তো দিতে পারতো। আমি ওদের না দেখার ভান করে ক্লাসে যেতে লাগলাম। তখন পেছন থেকে নিশা আপু ডাক দিল। আমি ওদের কাছে গেলাম। কেমন আছিস? ভালো আপু, তুমি? ভালো, বস এখানে। ওদের থেকে একটু দূরত্ব বজায় রেখে বসলাম। ওরা দুজনে কথা বলছে, আমি চুপচাপ ফোন টিপতেছি। এর মাঝে নিশা আপু আমার সাথে একটা কথাও বলেনি। ব্যাপারটা খুব খারাপ লাগলো। অন্যদিন কলেজে না আসলে ডেকে এনে ঘন্টার পর ঘন্টা কথা বলতো, আর আজ পাশে বসে আছে, তাও মুখ ফুটে একটা কথাও বলছে না। এক সপ্তাহে এতটা বদল! তোমরা একটু কথা বলো, আমি স্যারের সাথে কথা বলে আসি। নিশা আপু উঠে চলে গেল। জানো সুমন, নিশার মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। মানে বুঝলাম না। তুমি জানো না, নিশা আর আমার বিয়ে ঠিক হয়ে আছে। আমাদের পরীক্ষা শেষ হলে বিয়ে দেয়া হবে। রনির কথাটা শুনে বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। চোখ মুখ অন্ধকার হয়ে গেল। জানতাম এমন কিছু হবে, কিন্তু এত তাড়াতাড়ি হবে তা বুঝতে পারিনি। খুব খারাপ লাগছিল। কি করব বুঝতে পারছি না। এক নিমিষে মনে হয় সব শেষ হয়ে গেল। মনে হয় রনির কথাগুলো কোনো স্বপ্ন। কি হলো সুমন, তুমি ঠিক আছো? এমন লাগছে কেন তোমাকে? কই, আমি তো ঠিক আছি। না, মনে হচ্ছে খুব অস্থির আছো। আসলে বাসায় যেতে হবে তাড়াতাড়ি, তাই একটু তাড়াহুড়োয় আছি। ও আচ্ছা। আচ্ছা, আমি চলে যাই। নিশা আপু আসলে বলে দিয়েন আমি চলে গেছি। এখনই চলে যাবে? নিশা আসুক। না, একটা বড় ক্লায়েন্ট নক দেওয়ার কথা আছে, আমাকে যেতেই হবে। আচ্ছা, তাহলে যাও। আমি ওখান থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে আব্বু আম্মুর ছবিটা হাতে নিয়ে বসে পড়লাম। খুব মিস করছি তাদেরকে আজ। কেন তোমরা আমাকে এত তাড়াতাড়ি ছেড়ে চলে গেলে? আমার মতো অভাগা হয়তো খুব কমই আছে। ভালোবাসার মানুষগুলো সব একে একে ছেড়ে চলে যায়। প্রথমে তোমরা চলে গেলে, এখন নিশা আপু। আম্মু জানো, আমি না নিশাবকে খুব ভালোবাসি। নিশাপুর সাথে থাকলে তোমার কথা খুব মনে পড়ে। নিশাপু একদম তোমার মতো শাসন করে। তুমি যেমন আমাকে খাইয়ে দিতে, নিশাপুও আমাকে মাঝে মাঝে খাইয়ে দিত। কোনো ভুল করলে বকা দিত। তুমি যেমন আমাকে একা করে ছেড়ে গেলে, সেও চলে যাবে একদিন। কিন্তু আম্মু জানো কি, আমি না ওকে ভুলতে পারবো না। তোমাদের যেমন আমি কোনোদিনই ভুলতে পারবো না, তেমনি তাকেও আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি কি করব তোমরাই বলো। খুব কষ্ট হচ্ছে আমার। বুকের ভেতরটা পুড়ে ছারকার হয়ে যাচ্ছে। শুধু তার কথাটাই মনে পড়ছে। আম্মু আব্বুর ছবি জড়িয়ে ধরে কান্না করতে করতে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে মনে হলো ঘটে যাওয়া ঘটনাগুলো স্বপ্ন ছিল, কিন্তু পরে বুঝতে পারলাম কিছুই মিথ্যা না। শুধু আজ আমার ভালোবাসাটা মিথ্যা হয়ে গেল, চাপা পড়ে গেল কষ্টের ভাঁজে। ঘুম থেকে উঠে যখন বুঝতে পারেন যে প্রিয় মানুষটা আর আপনার জীবনের অংশ হবে না, তখন যন্ত্রণার সীমানা থাকে না। তখন ইচ্ছে করে হয়তো আর ঘুম হয় না। সিগারেটের প্যাকেটটা নিয়ে জানলার পাশে গিয়ে বসলাম। আজ চাঁদের আলোটাও কেমন যেন ফ্যাকাশে মনে হচ্ছে। যে করেই হোক এই কষ্ট থেকে আমাকে সামলে উঠতে হবে। জীবনে অনেক কষ্ট পেয়েছি, আর কষ্ট নিতে পারতো না। সিগারেট ধরিয়ে বসে রইলাম। এক সময় লক্ষ্য করলাম সিগারেটের ফিল্টারটা ভিজে গেছে। তারপর চোখে হাত দিয়ে দেখি চোখ দিয়ে পানি পড়ছে, হাতটা কাঁপছে। জোরে জোরে কান্না করতে লাগলাম। আম্মু বলতো কান্না করলে বুকটা হালকা লাগে। আজ খুব একা লাগছে। সারা রাত কান্না করলাম। কিছুটা হলেও বুঝতে পারলাম যে দুনিয়ার কেউ কারো নয়, একা থাকাটাই ভালো। যত কারোর প্রতি মায়া বাড়াবেন তত কষ্ট পেতে হবে। প্রায় এক সপ্তাহ লাগলো নিশাপুর মায়াটা কিছুটা কাটিয়ে উঠতে। তারপরও তার সামনে গেলে নিজেকে আটকে রাখতে পারবো কি না জানি না, তাই আর কলেজে যাব না ঠিক করলাম। এভাবে 10 দিন কেটে গেল।
ফোনটাও অফ করে রেখে দিছি, যাতে কেউ ফোন দিতে পারে না। এখনও রাতে ঘুমাতে পারি না, তাই ঘুমের ওষুধ কিনে রাখছি। ঘুমের ওষুধ খেয়ে রাতটা পার হয়ে যায়। আর দিনের বেলা সিগারেট তো আছেই। এই 10 দিনে সিগারেট খাওয়াটা একটু বেড়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে একটা সিগারেট ধরিয়ে সেটা শেষ করে ব্রাশ করে আবার বাইরে বের হলাম। নাস্তা করে বাসায় আসলাম, গিয়ে কাজ করতে লাগলাম। এই 10 দিনে কাজ একদম করা হয়নি। নিজের 1 বছর চলার মতো যথেষ্ট টাকা আছে। আর আব্বু আম্মু চলে যাওয়ার আগে যা রেখে গেছে তাতে আমার সারা জীবন চলে যাবে। তারপরও ফ্রিল্যান্সিং করি। সিগারেট খেতে খেতে কাজ করতে লাগলাম। একটু পর দরজার বেল কে যেন বাজালো। দরজা খুলে দিতেই সামনে দেখি নিসাপু দাঁড়িয়ে, হাত উঠালো মারার জন্য। তারপর কি যেন ভেবে হাতটা নামিয়ে নিল। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। কেমন আছিস? ভালো আপু, তুমি? কেমন শুকিয়ে গেছিস? খাওয়া দাওয়া কি করিস না? আসলে কাজের চাপে খাওয়ার কথা মনেই থাকে না। ও, আমি তো ভাবছিলাম। কি ভাবছিলা? কিছু না, ভিতরে আসতে বলবি না? হ্যাঁ, আসো। নিসাপু ভিতরে এসে চারিদিকে তাকালো। এটা বাসা নাকি সিগারেটের দোকান? যেখানে সেখানে সিগারেটের প্যাকেট, আর এত গন্ধ কেন? আসলে অনেকদিন ধরে পরিষ্কার করা হয়নি তো। ও, আজকে এগুলো সাফ করবো, চল। কি বলছো আপু? তোমার হবু বর দেখলে আমাকে মেরে ফেলবে। হবু বর মানে? রনি ভাই আমাকে সব বলেছেন যে তোমাদের বিয়ে ঠিক হয়ে আছে। তুই কথাটা শুনে খুব খুশি হয়েছিস না? অবশ্যই। কাজের চাপে তোমাকে শুভেচ্ছা জানানো তো কথা মনেই নেই। এখন বলছি, অনেক অনেক শুভেচ্ছা। রনি ভাইয়ের মতো একজন মানুষ জীবনসাথী হিসেবে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। হুম, চল আমার সাথে আজ কলেজে যাবি। আমি কলেজে গিয়ে কি করব? কলেজে তো আমার কেউ নেই। কার সাথে আড্ডা দিব বলো? কেউ নেই। আমার জানা মতে তো কেউ নেই। তুমি যাও। রনি ভাই হয়তো তোমার জন্য অপেক্ষা করে আছে কলেজে। দেরি করে গেলে হয়তো অভিমান করতে পারে। আমার কথাটা শুনে নিসাপুর মুখটা শুকিয়ে গেল। কিছু না বলেই চলে গেল। আমি একটা সিগারেট ধরিয়ে ওখানে বসে পড়লাম। মাথাটা খুব ব্যথা করতেছে। সন্ধ্যার দিকে ব্রিজে গিয়ে বসলাম। ব্রিজের রেলিংয়ে বসে আছি। তখন সামনের দিক থেকে কেউ একজন ডাক দিল। গাড়ি চলাচল করায় ভালোভাবে দেখতে পারছিলাম না। গাড়িগুলো সরে যাওয়ার পর দেখলাম একটা মেয়ে আমার দিকে আসছে। কেমন আছো? ভালো, কিন্তু আপনাকে চিনলাম না। কিন্তু আমি তোমাকে চিনি। কেমন করে? তুমি আমার ক্লাসমেট, তোমাকে চিনব না? ও, কিন্তু আমি আপনাকে চিনলাম না। আমি দিশা। ও, কলেজে আসো না কেন আর? ভালো লাগে না। কাল থেকে আসবে, মনে থাকে যেন। দেখি। দেখি না, আসতেই হবে। তোমার নাম্বারটা দাও। কেন? দিতে বলেছি, দাও। ফোন বের করার সাথে সাথে নিসাপুর ফোন দিয়েছে। হ্যালো। কই তুই? ব্রিজের উপর বসে আছি। কেন? দরকার আছে, ওখানেই থাক, আমি আসছি। বলেই নিসাপু ফোনটা কেটে দিল। তারপর দিশাকে নাম্বার দিয়ে ওর সাথে কথা বলছিলাম। কথা বলার ইচ্ছে করছিল না, কিন্তু মুখের ওপর কেমন করে চলে যেতে বলি। নিজের থেকে কথা বলতে এসেছে, চলে যেতে বললে ওর সম্মানে লাগবে, কিন্তু কথা বলতে খুব বিরক্ত লাগছিল। হঠাৎ নিসাপুর গাড়ি এসে দাঁড়ালো। নিসাপু বাইরে বেরিয়ে আসলো। আমাকে দিশার সাথে দেখে মুখের ভাব বদলে গেল। আমার কাছে আসলো। চল, দরকার আছে। দাঁড়াও একটু। আমি দিশার সাথে আরেকটা কথা বলার আগেই নিসাপু আমাকে টেনে গাড়ির ভিতরে বসালো আর গাড়ি চালাতে লাগলো। তোকে না বলেছি কোনো মেয়ের সাথে কথা বলবি না? আমি বলিনি, আর ও নিজে থেকেই কথা বলতে এসেছিল। তারপরেও তুই কথা বলবি না? নিসাপুর কাছেই আসলে কেমন যেন দুর্বলতা কাজ করে। কোথায় যাচ্ছি আমরা? মার্কেটে যাব। কেন? কাল আমার জন্মদিন, তাই ড্রেস কিনবো, আর তুই সেটা পছন্দ করে দিবি। আমি পছন্দ করে দিব কেন? তোমার হবু বর পছন্দ করে দিবে। খোঁটা মারা কথা গেল না তোর? খোঁটা মারার কথা আবার কখন বললাম? যেটা সত্যি সেটাই বললাম। নিসাপু আর কোনো কথা বলল না। মার্কেটে গিয়ে নিসাপু ড্রেস দেখতে লাগলো। একটা নীল কালারের ড্রেস দেখে খুব পছন্দ হলো। নিসাপু হয়তো সেটা লক্ষ্য করলো, তাই ড্রেসটা কিনলো। নিসাপু বিল দিতে দিতে আমি একজোড়া পায়েল
আরেক জোড়া ঝুমকো কিনলাম। তারপর সেগুলো চুপ করে নিশাপুর ব্যাগে রেখে দিলাম। নিশাপু আমাকে বাসার সামনে নামিয়ে দিল। আমি বাসার ভিতরে ঢুকতে যাব, তখনই আমার ডাক দিল। আমি নিশাপুর কাছে গেলাম। শোন, কাল আমি কলেজে যাব না, কিন্তু সন্ধ্যায় তোকে রনি নিতে আসবে। ওখানে ওর সাথে আমার বাসায় চলে আসবি। আর তুই না আসলে কাল সত্যি তোর কপালে মার পড়বে। কথাটা বলার পরই নিশাপু চলে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে কলেজে গেলাম না। গিফট তো নিশাপুকে দিয়ে রেখেছি, তাই যাওয়ার কোনো প্রয়োজন হয় না। আর আমি ওর কাছে গিয়ে মায়া বাড়াতে চাই না। যতটা সম্ভব দূরে থাকতে হবে। আমি জানি নিশাপু গাড়ি পাঠাবে, কিন্তু আমি যাব না। তাই সন্ধ্যা লাগাতে বাইরের থেকে গেট লাগিয়ে দিয়ে পিছনে একটা দরজা আছে ছোট, ওটা দিয়ে বাসায় ঢুকলাম, যাতে যে কেউ আসলে বুঝতে না পারে আমি বাসায় আছি। সকাল 10টার দিকে বাড়ির সামনে গাড়ির আওয়াজ পেলাম। আমার ঘরের লাইট অফ সবসময় বন্ধই থাকে। অন্ধকার কেন জানি খুব ভালো লাগে। তার কারণ আজও জানি না। অন্ধকারে আলাদা একটা অনুভূতি আছে। জানলা দিয়ে দেখলাম রনি গাড়ি থেকে নামলো। তারপর বাসার দিকে তাকালো। তালা ঝোলানো দেখে গাড়ি নিয়ে চলে গেল। ফোনটা অফ করে রেখেছি, যাতে কেউ ফোন দিতে না পারে। বিছানায় গিয়ে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। নিশাপু মনে হয় রনির সাথে জন্মদিনে খুব মজা করছে। করবেই না কেন? কয়েক মাস পর তাদের বিয়ে। কেন যে আমি নিশাপুকে ভালোবাসতে গেলাম? খুব ঘুম পাচ্ছিল। তখনই আবার গাড়ির আওয়াজ পেলাম। জানলার কাছে গিয়ে দেখি নিশাপু গাড়ি থেকে বের হয়ে আসলো। রাস্তায় ল্যাম্পপোস্টের আলোতে নিশাপুকে স্পষ্ট দেখা যাচ্ছে। নীল ড্রেসে একদম পরীর মতো লাগছিল, কিন্তু এই পরী তো ধরাছোঁয়ার বাইরে। নিশাপু ফোন হাতে নিয়ে ফোন দিতে লাগলো, হয়তো বা আমাকে কল দিচ্ছিল। কিছুক্ষণ পর ফোনটা রাস্তায় ছুঁড়ে মারলো। তারপর গাড়ি করে চলে গেল। আমি গিয়ে শুয়ে পড়লাম। কয়েকদিন পরে কলেজে গেলাম। কেন জানি আজ কলেজে যাওয়ার খুব ইচ্ছে করলো। কলেজে ঢুকতেই দিশার সাথে দেখা। কেমন আছো? ভালো, তুমি? ভালো। কাল কলেজে আসতে বললাম আর আজ আসছো? আসলে কাল একটু কাজ ছিল, তাই আসতে পারিনি। ওটা ফোনটা অফ কেন? চার্জ ছিল না, আর চার্জে দেওয়ার কথা মনে ছিল না। দিশার সাথে কথা বলতে বলতে নিশাপুর গাড়ি চলে আসলো। আমি দিশার সাথে কথা বলে মাঠের এক কোনায় গিয়ে ফোন টিপতে লাগলাম। হঠাৎ কারো ছায়া আমার উপর পড়ল। তাকিয়ে দেখলাম নিশাপু। আমি উঠে দাঁড়ালাম। আপু, তুমি কখন আসলে? তুই আমার সাথে এমনটা করলি? ল্যাপটপটা সার্ভিসিং করতে গিয়েছিলাম, আস্তে আস্তে দেরি হয়ে যায়। মিথ্যে কথা বলবি না। তুই মনে করিস আমি তোকে জানালার কাছে দেখিনি? তুই আমার সাথে এমনটা করলি? কত আশা নিয়ে বসেছিলাম আমি তোর জন্য। আজ থেকে তুই আমার সাথে কথা বলবি না। সেটাই হয়তো ঠিক হবে। আপনার সাথে কথা বললে হয়তো আপনার হবু বর খারাপ মনে করতে পারে, আর আপনাদের সম্পর্কের মধ্যে তিক্ততা আসতে পারে। তাই আমার মতো একটা বখাটে খারাপ ছেলের সাথে না মেশাই ভালো। নিশাপু কিছু বলছে না। নিশাপুর চোখের দিকে তাকিয়ে দেখলাম চোখ দিয়ে পানি বয়ে পড়ছে। কারণটা এখনো অজানা। নিশাপু আর কিছু না বলে চলে গেল। আমি আর ওখানে না থেকে বাসায় চলে আসলাম। আবার আগের মতো হয়ে গেলাম। সেই কলেজে গিয়ে আগের মতো সিগারেট খাওয়া, কারো পরোয়া না করা, একা চলা, কোনো মায়ে না জড়ানো। 3 দিন পর মাঠের কোনায় বসে নোট করছিলাম, সাথে একটা সিগারেট খাচ্ছিলাম। তখন দেখলাম নিশাপুর গাড়ি এসে মাঠের মাঝখানে দাঁড়ালো। নিশাপু গাড়ি থেকে বেরিয়ে আসলো, হয়তো আমাকে দেখতে পারেনি। আমি নিজের মতো নোট করতে লাগলাম। কিছুক্ষণ পরে সামনের দিকে তাকিয়ে দেখি নিশাপু আমার দিকে তাকিয়ে আছে। চোখ মুখ শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ। নিশাপুকে দেখে একবার সিগারেটটা ফেলে দিতে চাইলাম, কিন্তু কি যেন মনে হলো, ফেললাম না। দিয়ে মাথাটা নিচু করে নোট করতে লাগলাম। নিশাপু সেখান থেকে চলে গেল। আমি একটু পর বাসায় চলে আসলাম। এরপর প্রতিদিন কলেজে গেলাম নিশাপুকে একটু আড়াল থেকে দেখার জন্য। প্রতিদিন নিজের মনকে বলি কাল আর যাব না, কিন্তু পরের দিন ঠিকই কলেজে যাই। নিশাপু কলেজে আসে, চুপচাপ মনমরা হয়ে বসে থাকে। রনিকে দেখি তার সাথে বসে থাকতে। প্রতিদিন কলেজে গেলে দিশা মেয়েটা কথা বলতে আসবে। নিশাপু মাঝে মাঝে
আমার সাথে ওকে কথা বলতে দেখে তাকিয়ে থাকে। হয়তো মেয়েটাকে আমার সাথে কথা বলতে নিষেধ করতে চাই। আমি খারাপ হয়তো, সেই জন্য আমিও যতটা সম্ভব দিশার থেকে দূরে থাকি। এভাবে 20 দিন কেটে গেল। আজ 5 দিন হলো আর কলেজ যাই নাই। আজ কলেজে যেতে কেন জানি খুব মন চাইলো। ব্যাগটা নিয়ে কলেজে গেলাম। কলেজে গিয়ে চোখ দুটো কাকে জানি খুঁজছিল, কিন্তু তাকে খুঁজে পাচ্ছিল না। কলেজের চত্বরে বসেছিলাম। একটু পর একটা পুলিশের গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি থেকে একজন পুলিশ অফিসার নেমে এসে চারিদিকে দেখতে লাগলো। তারপর আমাকে দেখে আমার দিকে আসতে লাগলো। বুকের ভেতরটা কেমন যেন করছিল। মনে হচ্ছিল দৌড় দিয়ে পালিয়ে যাই, কিন্তু আমি তো কোনো দোষ করিনি, তাই চুপচাপ বসে রইলাম। পুলিশ অফিসারটা আমার কাছে আসলো। তোমার নাম সুমন? জি স্যার। তোমাকে আমার সাথে যেতে হবে, চলো। কিন্তু কেন? আর আপনি কে? আমি নিশার ভাইয়া। ও, কিন্তু কেন যাব? গেলেই বুঝতে পারবে। কিন্তু কোথায়? আমাদের বাসায়। আচ্ছা চলুন। নিশা আপুকে দেখার খুব ইচ্ছে করছিল, আর মনে মনে খুব ভয় হচ্ছিল। নিশা আপু কি এমন করলো যে নিশা আপুর ভাই আমাকে তাদের বাসায় নিয়ে যাচ্ছে? কিছুক্ষণ পর নিশা আপুদের বাসায় গিয়ে পৌঁছালাম। বাসার ভিতরে গেলাম। নিশা আপুর ভাইয়া আমাকে বসতে বলে কোথায় যেন গেল। আমি সোফায় বসে রইলাম। কিছুক্ষণ পর দুজন মহিলা আসলেন। একটু পর নিশা আপুর ভাইয়া আর একজন লোক উপর থেকে নেমে আসলেন। হয়তো মহিলাদের মধ্যে একজন নিশা আপুর মা আর একজন ভাবি, আর নিশা আপুর ভাইয়ের সাথে লোকটা হয়তো তার বাবা। সবাই আমার সামনে বসলেন। আমি ভয়ে কুকড়ে মুকড়ে যাচ্ছিলাম। তাহলে তুমি সুমন? জি, কিন্তু আপনারা আমাকে চিনেন কেমন করে? নিশা বলেছে। এমনি কি তোমার ব্যাপারে সব জানি আমরা। তুমি কি জানো যেদিন তুমি নিশার বার্থডেতে আসনি সেদিন ও বাসার সব জিনিসপত্র ভেঙে ফেললো। এত রাগ? তোমার কথা ও প্রত্যেক দিন আমার কাছে এসে বলতো। আমার মেয়েটা জীবনে যা কিছু চেয়েছে তাই এনে দিয়েছি, কিন্তু শেষমেশ যা চাইলো তা এনে দেওয়ার ক্ষমতা নেই। কি চেয়েছে আপু? শুধু তোমাকে চেয়েছে। আমাকে মানে? তোমাকে। আমার মেয়েটা যে তোমাকে পাগলের মতো ভালোবাসে। ও যখন আমাকে এসে বলল যে ও তোমাকে ভালোবাসে, তখন ওর চোখ মুখে খুশি দেখে আমি বেশ অবাক হই, কারণ আমি এত খুশি ওকে কখনোই দেখিনি। তোমার সাথে কিছুদিন আগে ঝগড়া হওয়ায় বাসায় এসে কান্নাকাটি করে, ভালো মতো খাওয়া দাওয়া করে না, শুধু বলে সুমনকে এনে দে, দয়া করে আমাদের ফিরিয়ে দিও না, আমার মেয়েটা তোমাকে ছাড়া মরে যাবে। আরে কি করছেন আপনি? আপনি আমার গুরুজন। আপনার মাথা নত করা শোভা পায় না, কিন্তু আমার মতো একটা অনাথ ছেলের কাছে আপনার মেয়ে দিবেন? আরেকবার ভেবে দেখুন। আমার মেয়ে খুশিতে আমরা খুশি। আচ্ছা, আপনারা যা ভালো বোঝেন, কিন্তু নিশাবু কোথায়? ও উপরে আছে, যাও, প্রথম রুমটাই ওর। নিশাপুর রুমে গেলাম। দরজা খোলাই আছে, কিন্তু জানালা বন্ধ সব। ঘরের ভিতরটা কেমন অন্ধকার হয়ে আছে। নিশাপু ঘুমিয়ে আছে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। সারা রাত হয়তো ঘুমায় না। আমি চুপচাপ গিয়ে নিশাপুর পাশে শুয়ে পড়লাম। একটু পর নিশাপুর ঘুম ভেঙে গেল। আমার দিকে একভাবে তাকিয়ে আছে। কিছু বলতে যাবে, তার আগেই নিশাপুর গোলাপি ঠোঁট দুটোর সাথে আমার ঠোঁট এক করে দিলাম। নিশাপু ছটপট করতে লাগলো, কিন্তু আমি ছাড়বার পাত্র নই। কিছুক্ষণ পর নিশাপু চুপচাপ হয়ে গেল। তখন নিশাপুকে ছেড়ে দিলাম। নিশাপুকে ছেড়ে দেওয়ার সাথে সাথে, তোর সাহস কেমন করে হয় আমাকে কিস করার? আর তুই এখানে কি করছিস? কি হলো, কথা বলছিস না কেন? এখানে কি করছিস? আমার বউয়ের কাছে আমি আছি। কার কি? বউ মানে? বউ মানে বউ? আমি কারো বউ না। ও, তাহলে তুমি আমাকে ভালোবাসো না? না, আমি রনিকে ভালোবাসি। কি মেয়ে রে বাবা, এত রাগ আর অভিমান! ও আচ্ছা, ঠিক আছে। আমি তো ভাবছিলাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তুমি যখন আমাকে ভালোবাসো না, তাহলে আর কি করার। আমি দিশার কাছে যাই। মেয়েটা কি ভালো, রাগ করে না, প্রতিদিন একটা করে কিস দেয়। কি বললি? দিশা তোকে কিস দেয়? এত বড় সাহস ওর? তুমি রাগ করছো কেন? তুমি তো আমাকে ভালোবাসো না। নিশাপু আমার চোখের দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। তারপর উল্টো দিক হয়ে শুয়ে পড়ল। আমি পেছন থেকে জড়িয়ে ধরলাম। নিশাপু নিজেকে ছাড়াবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। এত রাগ কোথা থেকে আসে তোমার? আমি জানি তুমি আমাকে ভালোবাসো,
তোমার আব্বু আর ভাই আমাকে সব বলেছে, বুঝলা? ঢং করে লাভ নাই। আমি নিশাপুকে ছেড়ে দিলাম। কি হলো, কথা বলবা না? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। নিশাপু আমার দিকে ঘুরে আমাকে জড়িয়ে ধরলো। খুব ভালোবাসি তোকে, নিজের থেকেও বেশি কেন বুঝিস না তুই? তুমি তোমাকে বলছিলা তোমার আর রনির বিয়ে ঠিক হয়ে গেছে। সেটা তো তোর মুখ থেকে শোনার জন্য যে তুই আমাকে ভালোবাসিস, ওটা শুধু একটা নাটক ছিল। জানো, যেদিন রনি আমাকে বলল যে তোমাদের বিয়ে ঠিক হয়ে গেছে, সেদিন মনে হচ্ছিল সারা জীবনের জন্য কিছু একটা হারিয়ে যাচ্ছে। খুব কষ্ট হয়েছিল সেদিন। তাহলে বললি না কেন? যদি তুমি ছেড়ে চলে যেতে। নিশাপু আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। কোনোদিন তোকে যেতে দেবো না, তুই চাইলেও না। ও তাই বুঝি? তাই। আব্বু কি বললো? তোমার আমার বিয়ে ঠিক করছে। সত্যি? এখন একটা কিস দাও। না, বিয়ে পর দিব। ঠিক আছে, আমি দিশার কাছে যাই। ওর ঠোঁট দুটো কি মিষ্টি। কি বললি? দিশা তোকে কিস করেছে? কই কিস করেছো বল? আমার ঠোঁটে। নিশাপু তার ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিল। অনেকক্ষণ পর ছেড়ে দিল। তোর ঠোঁটে শুধু আমার ছোঁয়া থাকবে, আর কারণ না। ওই মেয়েকে আজ আমি জেলে দিব। আরে আরে, আমি তো মিথ্যা বলছি। দিশার সাথে আমার কিছুই হয়নি। কুত্তা পাতল, আমাকে কষ্ট দিয়ে তোর ভালো লাগে তাই না? আরে আপু, আমি আবার কি করলাম? আপু কাকে বললি? সরি সরি সরি, আর বলবো না। মনে থাকে যেন। এখন ওঠো, চলো। খাওয়া দাওয়া তো মনে হয় করো না। শরীরের কি অবস্থা করেছো? না, উঠবো না, এইভাবেই শুয়ে থাকবো। আচ্ছা, তুমি শুয়ে থাকো, আমি নিচে থেকে খাবার নিয়ে আসছি। লাগবে না, চুপচাপ শুয়ে থাক, আমাকে জড়িয়ে ধরে। নিশা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, আর আমি পুরনো কথাগুলো মনে করে হাসতেছি। কি থেকে কি হয়ে গেল। সময় বড় অদ্ভুত, কার কপালে কি লেখা আছে কেউ বলতে পারে না। আর কতক্ষণ শুয়ে থাকবা? এবার তো উঠো। বললাম তো উঠবো না। আমি নিশা আপুকে নিজের থেকে ছাড়িয়ে নিলাম। তারপর নিশা আপুকে কোলে তুলে নিয়ে নিচে নিয়ে আসলাম। কেউ দেখার আগে নামিয়ে দিলাম। কিছু খেয়ে নাও। পারবো না খেতে। আচ্ছা দাঁড়াও। আমি নিশা আপুর আম্মুকে ডাক দিলাম। একটু পর তিনি আসলেন। তারপর খাবার বেড়ে দিলেন। নিশা আপু রুমে চলে গেছে। আমি খাবার নিয়ে রুমে আসলাম। নিশা বসে আছে। কি হলো, চলে আসলা যে? এমনি খাইয়ে দাও। আমি নিশা আপুকে খাইয়ে দিলাম। খাওয়া শেষ করে নিশা আপুকে নিয়ে বাইরে ঘুরতে বের হলাম। আমি আজ খুব খুশি, কিন্তু আব্বু আম্মু থাকলে আরো ভালো হতো। সন্ধ্যায় নিশা আপুকে বাসায় রেখে চলে আসলাম। পরের দিন সকালে নিশা আপু ফোন দিয়ে তাদের বাসায় ডাকলো। যাওয়ার পর দেখি সবাই বসে আছে। সুমন, নিশা চাইছে তোমাদের বিয়েটা কালকেই হোক। কিন্তু আঙ্কেল, এত তাড়াতাড়ি? আর আমি তো এখনো পড়ালেখা করি। সেটা আমি ওকে বললাম, আগে তুমি পাশ করো, একটা চাকরি করো, কিন্তু ও কিছুতেই মানতে চাচ্ছে না। আঙ্কেল, এটা নয় যে নিশা আপুকে বিয়ে করার পর আমি তাকে ভালোভাবে রাখতে পারবো না। আমার আব্বু আম্মু যা রেখে গেছে তাতে আমি সারা জীবন বসে খেলেও শেষ হবে না। কিন্তু আমি এখন বিয়ে করতে চাচ্ছি না। তখন নিশা আপু সাইডে রাখা ফুলদানিটা ছুঁড়ে মারল দেওয়ালে। আমি যখন বলছি কাল বিয়ে হবে, তার মানে কালকেই বিয়ে হবে। আর বিয়ে না হলে আমি কিছু একটা করে ফেলবো, আর তার দায় তোমার হবে। কথাটা বলেই নিশা আপু উপরে চলে গেল। সবাই চুপচাপ হয়ে গেল। আচ্ছা আঙ্কেল, আপনি বিয়ের ব্যবস্থা করুন। তুমি পারবে বাবা আমার পাগলি মেয়েটাকে দেখে রাখতে? তোমার কাছে আমরা সারা জীবন ঋণী হয়ে থাকবো। আমি উপরে চলে আসলাম। নিশা আপু ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে আছে। আমি নিশা আপুকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। নিশা আপু নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকলো, কিন্তু পারলো না। আমি নিশা আপুর কানে একটু আলতো করে কামড় দিলাম। নিশা আপু ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। আমি নিশা আপুকে টান দিয়ে নিজের কাছে আনলাম। এত রাগ কোথা থেকে আসে শুনি? কথা বলবি না, সরে যা। কেন, আবার কি করলাম? তখন বিয়ে করতে রাজি হচ্ছিলিস না কেন? এত তাড়াতাড়ি বিয়ে করে কি হবে? লাগবে না, তোকে দূরে যা তুই। পরে তো বললাম বিয়ের আয়োজন করতে। লাগবে না, বিয়ে করতে, করবো না আমি বিয়ে। আমি তো করব। বিয়ে না করলে বউয়ের আদর পাবো কেমন করে? হয়ে যা, ঢং দেখাবি না, সব জানা আছে। আমি ঢং করি আর নিজে যে কোথায় কোথায় রাগ করে তার বেলা কিছু না। আমি রাগ করি? তা নয় তো কি। মেরে দাঁত ভেঙে দেব। আগে দোষটা করে নেই, তারপর মায়ের খাবো। মানে? দাঁড়াও, বুঝাই দিচ্ছি। তারপর নিশাপুর ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিলাম। 4 মিনিট পর ছেড়ে দিলাম।
দাঁত ব্রাশ করে না, মুখে কি গন্ধ। কি বলি তারা দেখাচ্ছি। নিশা আপু আমাকে মারতে আসলো। আমি নিশা আপুকে মুটকি বুড়ি এসব বলে রাগাতে লাগলাম, আর নিশা আপু আমাকে মারার জন্য পিছনে দৌড়াতে লাগলো। পরের দিন আমাদের খুব ধুমধাম করে বিয়ে হলো। এভাবে চলতে লাগলো আমাদের জীবন। নিশা এখন আমার উপর রাগ করে, কিন্তু বেশি সময় রাগ করে থাকতে পারে না। নিশা সব সময় আমাকে হাসি খুশি রাখার চেষ্টা করে। সমাপ্ত। তো বন্ধুরা, গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাথে থাকা বেল আইকন অলে প্রেস করে দেবেন। এবং পরবর্তী গল্প আপনারা কেমন চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এইভাবে আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পতে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। Sa 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 re re pa re sa sa